আপনারা এটিএন নিউজ দেখছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের সৌজন্যে আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে সঞ্চালনায় রয়েছি আমি জান্নাতুল ফেরদাউস কবিতা। দর্শক, আপনারা জানেন আজকে সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। এর আগে কিন্তু আমরা দেখেছি সংরক্ষিত নারী সাংসদবিহীন অবস্থায় সংসদের একটি পূর্ণ সেশন শেষ হয়েছে। প্রশ্ন উঠেছে, এই অনুপস্থিতি কি সংসদের কার্যক্রমে কোনো বাস্তব প্রভাব ফেলেছে কিনা? বাংলাদেশের জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত আসনের পাশাপাশি সংরক্ষিত নারী আসন রয়েছে, যার উদ্দেশ্য হচ্ছে নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা। কিন্তু সাধারণ মানুষের মনে আজও অনেক প্রশ্ন জেগে থাকে। এই আসনগুলো কি শুধুই সংখ্যার হিসাব, শুধুই ভোটের সমীকরণ, নাকি আমরা বলতে পারি যে দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্র পরিচালনায় সম অংশীদারিত্বের সাংবিধানিক স্বীকৃতি? প্রতিটি এলাকায় তো একজন করে নির্বাচিত সাংসদ রয়েছেন, তাহলে সংরক্ষিত নারী সাংসদের আলাদা কাজটা কি? আজকে আমরা জানব সংরক্ষিত নারী আসনের বাস্তব প্রয়োজন, ক্ষমতার পরিধি, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা। আমরা আজকে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে আজকে আমন্ত্রণ জানিয়েছি নীলোফার চৌধুরী মনিকে। সংরক্ষিত নারী এমপি, বিএনপির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। ধন্যবাদ। আচ্ছা, বলছিলাম অনেক কিছু, একটু শুরুতে যেটা জানতে চাইবো যে সংরক্ষিত নারী সাংসদ ছাড়া সংসদের একটি সেশন শেষ হয়েছে, এতে কি আইন প্রণয়ন কিংবা বিতর্কে কোনো ঘাটতি দেখা গেছে কিনা? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন। দেখেন, সংসদে আপনার নিয়ম আছে যে 90 দিন অনুপস্থিত থাকলেও সংসদের ওই ধরনের সমস্যা হয় না, কার্যদিবস, এবং থাকা যায় চাইলে। এখন আপনি মনে করেন যে এটা একটা সেশন শেষ হয়েছে মাত্র, এবং সেটা থাকলে ভালো হতো, তারা তাদের স্পিচ দেওয়ার সুযোগ পেতেন এবং তারা অন্যান্য বিধি মোতাবেক অন্যান্য কাজগুলো করতে পারতেন এবং নিজ নিজ এলাকার কথা বলতে পারতেন। এটা থাকলে ভালো হতো আরেকটু, কিন্তু যেহেতু হয় নাই, এটা একটা প্রসিডিংয়ের ব্যাপার, বেশ টাইম লাগে নির্বাচনের পরে, তো ঠিক সময় মতোই এটা হয়েছে, এই সময় মতোই হয়। এটা আমরা জানি এবং মেনে নিয়ে কাজ করতে হয়। আচ্ছা, নারী সাংসদরা সংসদে যোগ দেওয়ার পর কোন ধরনের ইতিবাচক পরিবর্তন আমরা আশা করতে পারি আসলে সামনে? দেখেন, এই দেশের অর্ধেকের বেশি ভোটার নারী। হ্যাঁ, শিক্ষা কর্ম এখন প্রায় সমানে চলে এসেছে, শিক্ষায় আরও বেশি, হ্যাঁ, পুরুষের চেয়ে রেশিও অনুযায়ী উচ্চশিক্ষায়, মধ্যশিক্ষায়, চাকরিতেও অনেকটাই, এমন কোনো সেকশন নাই যেখানে নারীরা নাই। হ্যাঁ, বিমান চালনা থেকে সব কিছু। তো নারী যখন দেখে যে তার প্রতিনিধিত্ব কেউ করছে, তখন স্পেশালি ধরেন একটা নারী বাসায় কাজ করছে, টেলিভিশনে অধিবেশন চলছে, একজন নারী তার হয়ে কথা বলছে, সে যে কথাটা বলতো তার মনের কথাটা বলছে, এটা তার ইন্সপায়ার, এটা তার উৎসাহ, উদ্দীপনা এবং তাকে ঘর থেকে বের হওয়ার আরেকটা অনুপ্রেরণা। এই জায়গাটায় আমি বলবো যে আর বিকল্প কিছু হতে পারে না, এবং এই জায়গাটা আছে বলেই আজকে নারীরা এতটা শক্তিশালী, এগিয়েও যেতে পেরেছে তারা। আচ্ছা, যেহেতু প্রতিটি এলাকায় একজন নির্বাচিত সাংসদ রয়েছেন, তাহলে সংরক্ষিত নারী সাংসদের আলাদা দায়িত্বগুলো কি, বা আলাদা দায়িত্ব কোথায়? দেখেন, আলাদা দায়িত্ব বলতে এই নারীদের প্রতিনিধিত্ব করা একটা বিশাল ব্যাপার। এখানে পুরুষরা এখানে নারীর ভোট ছাড়া পুরুষ পাশ করতে পারবে না। সেই নারীদের প্রতিনিধিত্ব করা সরাসরি এটা বিশাল ব্যাপার। আরেকটা জিনিস আপনি যদি ধরেন পুরুষদের জেনারেল সিটে, পুরুষ না জেনারেল সিটে যাদের ভোট দেওয়া হয়, ধরেন বাংলাদেশে যেহেতু জনবহুল দেশ, অনেক ভোটে একজন এমপি হয়, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ। হ্যাঁ, তো আমি যদি গড়ে 2 লাখও ধরি, তাহলে 6টা এমপির ভোটে নারী হয়, তার মানে 6 দুগুণে 12 লাখ ভোট এখানে তার কাজ করছে সরাসরি। তো সে কেন সব কাজ করতে পারবে না? সে তো সব কাজই করতে পারবে। যদিও একটা মাইন্ডসেটের ব্যাপার আছে, আপনি সরাসরি হন, যেভাবেই হন, মিনিস্টারই হন, পুরুষ শাসিত সমাজে আপনি যখন কাজ করতে যাবেন, দেখবেন যে একটা পরোক্ষভাবে নেগলেন্সির শিকার হবেন। যত কিছুই বলুক না কেন, পুরুষ বলবে ও সে আর কতটুকু করতে পারবে। এটা কিন্তু আপনি আমি সবাই কিন্তু এটার মুখোমুখি হতে হয় কখনো না কখনো।
একদম। তারপরে যখন আমরা তাদের চেয়েও ভালো পারি কোথাও কোথাও, তখন বলা আরে ওরকম হয়েই থাকে, আচ্ছা না, এই ধরনের তাদের অ্যাপ্রিসিয়েট ব্যাপারটা আসলে তাদের মধ্যে খুব কম, খুব কম। খুব কম। এটা হচ্ছে তাদের দোষ না, এটা তাদের মানসিকতার, যুগ যুগ ধরে আবহমান কাল থেকে যে মানসিকতায় তারা তৈরি, তাদের ছোটবেলা থেকে এই পর্যন্ত, হয়তো সে একজন নারীর হাতেই তৈরি, কিন্তু সেই নারী তাকে হয়তো ওইভাবে বোঝাতে সক্ষম হন না পরিবার পরিবেশের কারণে। তারপরে সে যখন হাত থেকে একটু বাইরে যায়, বাইরে চলার সুযোগ পায়, স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে কর্মস্থলে, তখন সে বুঝে আলাদা হয়ে যায় যে আমি বস। এই যে বসিং একটা সিস্টেম, এই সিস্টেমে সে বেড়ে ওঠে। অতএব তাকে যে ওইভাবে দোষ না দিয়ে তার মাইন্ডসেটটার পরিবর্তনের জন্য চেষ্টা করা যেতে পারে, আমি এটাই মনে করি। আমাদের আসলে আমরা যদি বলি গোড়া থেকেই কিন্তু আমাদের এই আপনি যে কথাগুলো বলছিলেন এই বিষয়গুলো গোড়া থেকে আমাদের মধ্যে চলে আসে যে আচ্ছা ঠিক আছে ও তো নারী, বা ও করেছে, আচ্ছা ঠিক আছে করেছে, তাদেরকে নিয়ে গর্ব করা, এই বিষয়গুলো খুব একটা নাই বললেই চলে বা দেখা যায় না। আচ্ছা, নারী সাংসদের উপস্থিতি কি নারী, শিশু, পরিবার এবং সামাজিক নিরাপত্তা বিষয়ক যে নীতি নির্ধারণগুলো হয় বা নীতি নির্ধারণে আলাদা প্রভাব ফেলে কিনা? এটা অবশ্যই ফেলে, এবং আপনার ইমপ্লিমেন্টের ব্যাপার এখানে। আপনি কি নিয়ে কাজ করবেন, কোনটা নিয়ে কাজ করবেন, কতটুকু করবেন, হ্যাঁ। এবং আপনি প্রতিদিন বলেন না যে দরজা, একটা বন্ধ দরজায় প্রতিদিন আপনি কষাঘাত করতে করতে একটা সময় খুলবেই, তো সেই অবস্থায় আপনাকে নিতে হবে, আপনাকে প্রতিদিন এইটার মুখোমুখি হতে হবে, এবং আপনাকে প্রতিদিন পরীক্ষা দিতে হবে, আপনাকে প্রতিদিন যুদ্ধ করতে হবে। এই যুদ্ধটা মানসিক যুদ্ধ, কখনো কখনো সামাজিক যুদ্ধ, কখনো কখনো এটা রাজনৈতিক এবং অন্যান্য আপনার এই যুদ্ধটা সবসময় আমি একটা জিনিস, এখন কিন্তু নারী বৈমানিক অনেক আছে না, সারা বিশ্বে আছে। বাংলাদেশে যখন প্রথম সম্ভবত লোরা সম্ভবত নাম, যে বৈমানিকটা বিমান চালনায় মানে অ্যাক্সিডেন্ট করলো এবং নিহত হলো, অনেককেই, আমরা তখন কলেজে পড়ি, অনেককেই বলতে শুনেছি যে এই যে নারী না, নারী জানাই আছে এটা পারবে না, তো গেলা কেন, এটা গেলা কেন। কিন্তু এটা কিন্তু অহরহ পুরুষদের মধ্যেও হচ্ছে, শতকরা 5%, শতকরা 3%, 10% পুরুষ অ্যাক্সিডেন্ট করছে, মারা যাচ্ছে, এবং অনেক রকম হতাহতের ঘটনা ঘটছে। তখন কিন্তু এই প্রশ্নটা আসে না, অন্য প্রশ্ন আসে, কিন্তু এই পুরুষ না এরকম কোনো প্রশ্ন আসে না। তারপরেও তো নারীরা হচ্ছে বড় বড় বিমান চালাচ্ছে। তো এটা হচ্ছে মাইন্ডসেটের ব্যাপার সম্পূর্ণই। আসলে নারীর মনোবল অনেক দৃঢ় থাকার কারণেই কিন্তু আমরা নারীরা এত বাধা সত্ত্বেও আমি আপনাকে একটা উদাহরণ জোড়া দিতে পারি। একজন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য, উনি যখন নারী ছিলেন, উনি যে জেলার, সেই জেলার ডিসিএসপি থেকে শুরু করে অনেকেই মানে ওই যে থার্ড চোখে, নেগলেন্সির চোখে দেখত। উনি সেই জেদ রাগ পোষণ করে একটা সময় উনি নির্বাচিত, আপনার জেনারেল সিটে ইলেক্টেড হয়ে আসলেন। উনার মুখের কথা এটা, যে আমি ওটা আসার পরেও দেখি আমার অবস্থা আগের মতোই, যে নারী, সে তো নারী। তো এই অবস্থাটা সবসময় থাকবে যদি আপনি চেঞ্জ না করেন, যদি আপনি এইখানে আঘাত না করেন, যদি আপনি এটাকে ওভারটেক না করেন, এই জিনিসগুলো থাকতে হবে আমি মনে করি। আমাদের প্রত্যাশার জায়গা থাকবে অবশ্যই, আমরা নারীদের প্রতি যে সহিংসতা বলি বা আমরা একটু অন্য চোখে দেখি বা ভিন্ন রকমভাবে দেখি, সেটা না দেখে আমরা তাদেরকে এগিয়ে দিব, সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদেরকে অনুপ্রেরণা দিব। এই মানসিকতাটা আসলে আমাদের সামাজিকভাবে, পারিবারিকভাবে তৈরি হবে এবং আরও অনেক বেশি নারীরা এগিয়ে যাবে। আমাদের একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর আমরা আবার ফিরে আসছি এই আলোচনায়। দর্শক, হ্যাপিনিং পয়েন্টের আয়োজনে আছি, বিরতির সময় হয়েছে, ফিরে আসছি আবারও এই আলোচনায় অতিথিকে সাথে নিয়ে। বিরতির পরে আবারও ফিরে এলাম ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের সৌজন্যে আজকের হ্যাপিনিং পয়েন্টের আয়োজনে। আমাদের সঙ্গে আছেন বিএনপির সংরক্ষিত নারী এমপি নীলুফার চৌধুরী মনি। আমরা বিরতিতে যাবার আগে অনেক বিষয় নিয়ে আলোচনা করছিলাম, এবার একটু যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই।
জনগণ সরাসরি ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করে না। এতে কি আসলে জনগণের প্রতি তাদের যে জবাবদিহিতা সেটা কমে যায় কিনা? না, জনগণ যাদেরকে ভোট দিয়েছে তারা তো আবার আমাদেরকে ভোট দিয়েছে, সেইখানে জবাবদিহিতার মান কমে না, বরং আমি বলবো যে বাড়ে। কারণ এখানে পরিধিটা বড়, পরিধিটা 6টা সংসদ সদস্যের সমান, সো দ্যাট এইখানটায় আপনার জবাবদিহিতার ক্ষেত্রটাও বড় হয়ে থাকে। আচ্ছা, উন্নয়ন কাজ, আইন প্রণয়ন, সামাজিক সমস্যা সমাধান, এই সমস্ত ক্ষেত্রে তাদের বাস্তব ভূমিকা কতটুকু? সবটুকুই। একটা পুরুষের যতটুকু, একজন সাধারণ আসনের যতটুকু, ঠিক ততটুকু। ভিন্ন রকম কোনো না, চিত্র? তারা সব বিল আনতে পারে, বেসরকারি বিল আনতে পারে। প্রতিবন্ধকতার শিকার কি হতে হয় কোনো রকম? প্রতিবন্ধকতার শিকার কিছুটা, যেমন ধরেন যে পুরুষটা এলাকায় যেখানে তার দায়বদ্ধতা নিয়ে কাজ করে, সেখানে তাকে ডেভেলপমেন্টের জন্য ব্যয় সংকুলান সরকার বহন করে। তাকে বছরে 15 কোটি 20 কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়, তাকে অন্যান্য কাজগুলোর বরাদ্দ দেওয়া হয়, যে জিনিসগুলো তারা করে। সেটা নারীদের ক্ষেত্রে এটা থাকে না। এই একটা জিনিস ছাড়া সবগুলোই প্রায় সমানভাবে। আমি আগে যেহেতু ছিলাম আমি জানি। তো আপনার টিআরজিআর, কাবিখা, যে জিনিসগুলো বরাদ্দ আসে সেগুলো একই। আপনার দরিদ্র তহবিল, সেগুলো একই। আর বিল, যে কোনো বিলই সংসদে উপস্থাপন করা যায়, যে কোনো আপনার কার্যবিধি সংসদে বিবরণীতে থাকা যায়, এবং ফ্রি বক্তব্যে যে বক্তব্যগুলো আমাদের, সেটা প্রায় সমানই ওইভাবে পড়ে অন্য এমপিরা। ওইখানে হিসাব করা হয় কয়বারের এমপি, একবারের এমপি একটু কম পায়, 2বারের এমপি একটু বেশি পায়, ওইভাবে সিনিয়রিটিটা মেনটেন করা হয়। আচ্ছা, ঠিক আছে। সংরক্ষিত নারী সাংসদরা কি নিজস্ব রাজনৈতিক অবস্থান তৈরি করতে পারেন কিনা, নাকি দলীয় সিদ্ধান্তের মধ্যেই তাদেরকে সীমাবদ্ধ থাকতে হয় বা থাকেন? না, এটা করলে তো তার নিষেধাজ্ঞা নেই। তবে রাজনীতির কুন্দলের একটা জায়গা থাকে, বড় রাজনীতিক দলের তো কিছুটা কুন্দল থাকবেই। সেইখানে আমিত্ব দেখানোর একটা ভাব থাকে, যেটা জেনারেল সিটের তারা মনে করে আমি এটার মালিক। এই মালিকানা দাবিটা কিন্তু নারী পুরুষ হিসেবে না, মালিকানার দাবিটা হচ্ছে অশুভ রাজনীতি হিসেবে একটা প্রতীক। হ্যাঁ, অশুভ রাজনীতির প্রতীক। কারণ আপনি কিন্তু কাগজে কলমে আপনি সেবক। আপনি যখন ভোট নিতে যান, ভোটটাকে অনেকটা ভিক্ষাবৃত্তির মতোই মনে করা হয়, কিন্তু আপনি যখন ভোটটা পেয়ে যান তখন আপনি নিজেকে রাজা মনে করেন। তো এটা দুর্বৃত্তায়ন, এটা আপনার অশুভ অপরাজনীতি, এটা আপনার আমিত্ব কখনো কোনো রাজনীতি হতে পারে না, আমাদের বাইরে কোনো রাজনীতি হতে পারে না। এটা যে মানুষগুলো যত তাড়াতাড়ি বুঝবে, এটা বেশিরভাগ ওইখানে প্রয়োগ হয়। তারা ওই জায়গাটায় তারা মনে করে আমরা 5 বছরের জন্য এই জায়গাটার মালিক। যে কোনো জায়গায় ধরেন ডিসিকে, এসপিকে, আপনার অন্যান্য অফিসারদেরকে, এক্সচেঞ্জদেরকে, তারা বলে এটা কিন্তু আমার এলাকা, আমি যেভাবে বলবো ওইভাবেই কাজ হবে। তো এই যে কিছু কিছু জায়গায় এখন সংখ্যাগরিষ্ঠতা নিয়েই তো এক্সাম্পল, সংখ্যালঘিষ্ঠ নিয়ে এক্সাম্পল না। এই ধরনের কিছু সমস্যা, ব্যাপারগুলো আসলে থেকে যায়। দ্রুত কোনো সিদ্ধান্তের বাইরে যেতে পারি, দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো এখতিয়ার রাখে কিনা বা করে কিনা বা যায় কিনা? দেখেন, 70 অনুচ্ছেদ যেটা, সেটা তো একমাত্র অর্থবিল এবং একদম দলের একদম বিপক্ষের সময় ছাড়া আর সব কিছুতেই সমালোচনা করা যাবে। সব কিছু যেটা জেনারেল যাদের জন্য যা কিছু, নারীদের জন্য একই কিছু। যদি মনে করেন যে আপনার সামনে একটা অন্যায় হচ্ছে, অন্যায়ের আপনি প্রতিবাদ করতেই পারবেন, সেটাই কোনো নিষেধাজ্ঞা নাই, কারোর জন্যই নাই। আচ্ছা, যারা বলে যে সংরক্ষিত নারী আসন শুধু দলীয় আনুগত্যের পুরস্কার, এই সমালোচনাকে আপনি কিভাবে দেখেন? যদিও আপনি বলছিলেন যে আপনি যখন অন্যায় কিছু দেখবেন সেটা বলার এখতিয়ার রাখা যায়। আমি নীলুফার চৌধুরী মনি, এই নামে বাংলাদেশের অনেকেই আমাকে চেনেন। আমি আপনাদের সাথে কাজ করি, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করি, আমি বিএনপির মনি, এটাই সবাই জানে। তো এই যে দলীয় আনুগত্য, দলীয় দলের বাইরে তো আমরা কেউ না। তো সেই জায়গায় দলের এই যে কথাটা আপনি বললেন, সেটা দুঃখজনক একটা কথা।
যে এটার বাইরে এই হয় কিনা। সমালোচনাগুলো বা এই কথাগুলো কিন্তু আমরা সমাজে আশেপাশে আমি এগুলো আপনাকে কিন্তু বলি আমরা যে শুনে থাকি। আমাদের যে 36 জন নারী যাদেরকে এমপি করা হয়েছে জি, তাদের আপনার 99% নারী বিগত সময় 17 বছর শেখ হাসিনার অন্যায় অত্যাচার সহ্য করেছে, জেল জুলুমের শিকার হয়েছে। হুলিয়া নিয়ে বিভিন্ন জায়গায় নারী হিসেবে সে কিন্তু বাদবিচার করে না, বিভিন্ন জায়গায় তাকে বাড়ি ছেড়ে থাকতে হয়েছে। তো এই যে কষ্টগুলো করেছে তারা, এবং এদের প্রায় ম্যাক্সিমাম শিক্ষিত, সর্বোচ্চ জায়গা থেকে ডিগ্রিধারী। ধরেন ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজ, ইডেন কলেজ সহ বিভিন্ন কলেজগুলোতে থেকে তারা, এবং প্রাতিষ্ঠানিকভাবে তারা সমৃদ্ধ, কারণ ছাত্র দল করে, মহিলা দল করে, বিএনপি করে তারা এই পর্যন্ত এসেছে। এর মধ্যে দুই একজন আপনার বিভিন্ন ক্রাইটেরিয়া মেনটেন হয়, বিভিন্ন ক্রাইটেরিয়া, যেমন ধরেন সংখ্যালঘিষ্ঠ যে ধর্ম, তাদের ওখান থেকে আনা, তাদের প্রতিনিধিত্বের তো জায়গাটা দিতে হবে তাদেরকে। তারপরে আপনার উপজাতি, আপনার যারা নৃতাত্ত্বিক গোষ্ঠী, তাদের থেকে আনা, এরকম দু একজন তো এটা মানতেই হবে। আমি বলবো যে এক্সিলেন্ট একটা মানে ডিসিশন হয়েছে এখানে। তো এই নারীদেরকে, এই নারীর সাথে যদি আপনি এরশাদ জামানার ওই 30 সেট অলংকারের তুলনা করেন তাহলে বিশাল ভুল হবে, কারণ এই নারীরা যা জানে অনেক 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 পুরুষরাও তা জানে না। অনেক 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 পুরুষরাও অতটুকু ত্যাগ করে নাই, যারা টপাটপ পদ পেয়েছে, উপরে উঠেছে। হ্যাঁ, অন্য জায়গায় জেনারেল সিটে যতটা না হিসেব করা হয়েছে তার চেয়ে অনেক বেশি হিসাব এইখানে হয়েছে। জানলাম আপনার কাছে এখানে ছাত্র নেত্রী আছে, মহিলা দলের নেত্রী আছে, বিএনপির মূল দলের নেত্রী আছে। তাহলে যারা এই মূল দল পর্যন্ত আসছে তাদের ত্যাগ 30-35 বছর। হ্যাঁ, আমরা যেমন আমরা ছাত্র দল করেছি, মহিলা দল করেছি, তারপরে বিএনপি করি, এখনও মহিলা দলও করি, বিএনপিও করি। তো এই যে আমাদের এতদিনকার, সেই 90-এর অভ্যুত্থান থেকে এতদিনকার আমাদের চলার সাথী যেখানে, সেইখানে আমাদের মূল্যায়নটা হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? সমৃদ্ধ একটা রাজনৈতিক পথ চলার পরে এরকম একটা জায়গা। এটা নারীদের প্রকৃত রাজনৈতিক নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে বা গড়ে তুলতে আমাদের দলীয় সংস্কৃতিতে কি রকমের পরিবর্তন দরকার, পাশাপাশি একটু এটাও জানতে চাই সংরক্ষিত নারী আসনকে কিভাবে আরও বেশি কার্যকর এবং জনমুখী করা যায় বা জনবান্ধব মূলকভাবে এটাকে আরও প্রেজেন্ট করা যায় সামনের দিকে। আপনার প্রথম লাইনটা কি ছিল? নারীদের প্রকৃত রাজনৈতিক নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে আমাদের দলীয় যে সংস্কৃতিটা থাকে সেখানে আসলে কি কি পরিবর্তনগুলো দরকার? এখানে প্রথম যে পরিবর্তনটা, প্রথম এবং শেষ পরিবর্তন, মাঝখানে কিছু অন্য যোগ করব। এই প্রথম থেকে শেষ পর্যন্ত যে পরিবর্তন, সেটা পুরুষের মাইন্ডসেট, তাদের মানসিকতার পরিবর্তন। এইখানে তাদের যে পর্যন্ত মাইন্ডসেটের পরিবর্তন না হবে, নারীরা নিজের পায়ে যতই দাঁড়াক না, চেষ্টা করুক না, তারা মুখ থুবড়ে পড়বে। তারা সেই বাঁশের তৈলাক্ত বাঁশের অঙ্কের মতো 4 পা এগোবে তো 3 পা পিছাবে, বা 4 পা এগোবে তো 5 পা পিছাবে। তো এই জায়গাটায় তাদের মাইন্ডসেটের দরকার। তারপরে দরকার হচ্ছে আপনার ওইটাকে ধরেই নারী পুরুষ হিসেব না করে যে যেখানে যোগ্য সেই জায়গাটায় তাকে বসানো। হ্যাঁ, এবং নারী, আপনি যেটা বলছেন, নারী সংরক্ষিত নারী আসনের এখন দরকার আমি ওইরকম মনে করি না। কারণ এই দেশ যখন স্বাধীন হয়েছিল তখন নারীরা ভীষণ পশ্চাৎপদ ছিল, শিক্ষায় ছিল না, দীক্ষায় ছিল না, চাকরিতে ছিল না। তারা শুধু ভাত রান্না করতো, সন্তানদের দেখভাল করতো। সেটাও নিজের শিক্ষার অভাবে ভালোভাবে দেখভাল করতে পারতেন, তাও আমি বলবো না। কিন্তু তখন 15 জন নারী দিয়ে শুরু হয়েছিল 1973 সালে। তো তারপরে এটা বাড়তে বাড়তে 50-এ উপনীত হয়েছে। যখন 50-এ উপনীত হয়েছে, আমি এই বছরের হিসাব বলছি না, আমি গত বছরের হিসাবটা বলছি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী ভর্তির হার হলো 53%, পুরুষ হলো 47%। সমস্ত বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে নারীর গতবারের ভর্তির হার ছিল 65%, পুরুষ হলো 35%। তো যখন এই অবস্থা, তার মেধা, তার শিক্ষা, তার এক্সপেরিমেন্ট এবং তার পরীক্ষা, এখানে পাশ করে, এখানে নারী পুরুষের আলাদা কোটা নাই, আপনার পাশ করে তার যোগ্যতার পরিচয় দিতে হয়েছে, সেখানে যদি সে এগিয়ে যেতে পারে তাহলে এখানে কেন নয়? আর যতদিন এই নারী এবং পুরুষের এইটা রাখবে, ততদিন নারীরা কিন্তু একটা ব্র্যাকেট বন্দী হয়ে থাকবে। এই ব্র্যাকেট থেকে নারীদেরকে বের করা উচিত আমি মনে করি। এই জিনিসটাই আমি মনে করি যে থাকা উচিত না। নারীরা
পুরুষদের পাশাপাশি ধরেন 300 সিট আছে, 150 নারীকে দিবে, 150 পুরুষকে দিবে এইখানে। বা কখনো 200 নারী হতে পারে, কখনো 200 পুরুষ হতে পারে, কিন্তু 0 to যেমন কোনো একটা দল, কোনো দল 0% নারীকে মনোনয়ন দেয় নাই, 0% না। তাহলে তারা বড় বড় গল্প করে, অথচ নারী কিন্তু এখানে চরমভাবে পিছিয়ে আছে। যে নারীকে দিয়ে তারা উদ্বুদ্ধ করে টকশোতে বলান যে নারী যাদেরকে মনোনয়ন দেওয়া হয় তারা ট্রফির মতো, অথচ সেই নারীকেই পরবর্তীতে তারা এমপি বানান। এই যে আপনার ডাবল স্ট্যান্ডার্ড রোল নারীকে দিয়ে প্লে করানো। নারী কিন্তু মায়ের জাত, নারীকে মানুষ সম্মান করে, নারীকে ইসলাম সম্মানের কথা বলেছে, প্রত্যেকটা ধর্ম সম্মানের কথা বলেছে। সেই জায়গায় নারীকে যদি এইভাবে ক্রীড়নকে পরিণত করা হয়, তাহলে কিন্তু সেই সমাজ, সেই জাতি ডেভেলপ করতে পারে না। হয়তো বা এত কিছুর পরে আমাদের 1-1.5 কোটি আমাদের প্রবাসী ভাই বোনেরা বিদেশ থেকে আমাদের রেমিটেন্স পাঠায়, আমাদের গার্মেন্টসে এত ভালো করছে বিশ্বে, আমাদের রেমিটেন্স আসছে, সেইখানেও আমরা কেন পিছিয়ে আছি? এটাও কারণ হতে পারে আমরা সঠিক মর্যাদা দিতে পারি না, সঠিকভাবে যেটা যেখানে যাকে দরকার দেওয়া সেটা আমরা দিতে পারি না। আমরা সঠিকভাবে করার ক্ষেত্রে কিছুটা ব্যর্থ বা আমরা পিছিয়ে আছি, যেটা আপনি বলছিলেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে এসেছেন, এবং সত্যি বলতে আপনার কথাগুলো ভীষণ ভালো লাগছিল, এবং একজন নারী হিসেবে কথাগুলো তো আরো বেশি অনুপ্রেরণামূলক, ভালো লাগছিল ভীষণ। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। দর্শক, সংসদ কিন্তু শুধু আইন তৈরির কোনো জায়গা না, এটি জাতির আশা আকাঙ্ক্ষারও প্রতিফলন। সেখানে নারীর অংশগ্রহণ কোনো দয়া নয়, এটা তাদের অধিকার। সংখ্যায় উপস্থিতি নয়, সিদ্ধান্তে প্রভাব, সেটি হওয়া উচিত আমাদের মূল লক্ষ্য। নারী সাংসদরা যদি সত্যিকার অর্থে জনগণের কণ্ঠস্বর হতে পারেন, তবে সংরক্ষিত আসন শুধু সাংবিধানিক বিধান নয়, এটি হয়ে উঠবে পরিবর্তনের শক্তিশালী একটি মাধ্যম। আজকের আলোচনায় আমরা সেই বাস্তবতা বোঝার চেষ্টা করেছি। প্রতিনিধিত্বের রাজনীতি থেকে কার্যকর নেতৃত্বের পথে আমরা কতদূর এগোতে পেরেছি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো গুরুত্বপূর্ণ আলোচনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।